নমস্কার ভাই এবং বোনেরা, প্রতিশ্রুতি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। এখানে তোমরা পাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন উত্তর এবং গুরুত্বপূর্ণ সাজেশন। আমরা মূলত এই চ্যানেলটিতে জিকে এবং জিএসের ওপর পড়াশোনা করব এবং জানব সম্পূর্ণ বাংলা ভাষায়। তো আমরা শুরু করেছিলাম এসএসসি জিডি পরীক্ষার প্র্যাকটিস সেট। আমরা মোট 6টা প্র্যাকটিস সেট শুরু করেছিলাম এবং আজকে করব আমরা 7 নম্বর প্র্যাকটিস সেট এবং 20টা করে প্রশ্ন। ঠিক আছে, 20টা প্রশ্নর সাথেও আমি যা এক্সট্রা ডিটেলস দেবো তাতে মোটামুটি প্রতিটা প্র্যাকটিস সেটে তোমার 100টা করে প্রশ্ন করা হয়ে যাবে। সব এক্সট্রা ডিটেলস মিলে যা বলে দেবো। তো চলো তাহলে আজকে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে, পাইকা হলো এক ধরনের লোকনৃত্য যা ড্যাশ রাজ্যের আদিবাসীদের দ্বারা পরিবেশিত হয়। পাইকা হলো এক ধরনের লোকনৃত্য যা ড্যাশ রাজ্যের আদিবাসীদের দ্বারা পরিবেশিত হয়। অপশান কী কী আছে? মহারাষ্ট্র, তামিলনাড়ু, হরিয়ানা নাকি ঝাড়খণ্ড? তো কোনটা হবে উত্তর? ঝাড়খণ্ড। পাইকা হলো ঝাড়খণ্ডের এক ধরনের লোকনৃত্য। ঠিক আছে, আচ্ছা কী বলছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রকে কী আছে? লোকনৃত্য লাবণী, ধানগাড়ি গাজা, লেজিম, কলি, তামাশা, প্রভাদাস, ডিন্ডিও কালা। ঠিক আছে, এগুলি হলো মহারাষ্ট্রের লোকনৃত্য। তামিলনাড়ু কি? তামিলনাড়ু ভারতনাট্যম। ভারতনাট্যম হলো ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, ক্লাসিক্যাল ডান্স। বোম্বালত্তম, চাক্কাই, আট্টম, দেবরাত্তম, কুথু, সাট্টম, পুলিয়াত্তম, কি এটা পৈক্কল, কুথিরাই আট্টম, ওটান কুথু, মাইলাট্টম, কাজাই কুথু এবং কারাকাট্টাম। তো এগুলি হলো তামিলনাড়ুর লোকনৃত্য। হরিয়ানার কি? ফাগ, গুগ্গা, খড়িয়া, এগুলি হলো হরিয়ানার লোকনৃত্য। ঠিক আছে, আচ্ছা ঝাড়খণ্ডের যে লোকনৃত্য সেগুলি কি কি আছে? ছাউ, খাদিয়া, কদসা, নাগপুরি, বিরহর, মুন্ডারি, সাঁওতালি, হান্টা, করম, বারাও, ঝেন্নাঝুমুর, ডোমকচ, ঘোড়া নাচ। ঠিক আছে, এই মুন্ডারি নৃত্যটা কিন্তু এসএসসি জিডির তোমার এবারের প্রশ্ন এসেছিলো, মানে 2024 এসেছিলো মুন্ডারি নৃত্য কোন রাজ্যের? এটা ঝাড়খণ্ডের। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি বলেছে, যে ড্যাশ এবিডিএম এর লক্ষ্য দেশের সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য অবকাঠামোকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করা। কি বলেছে? ড্যাশ এবিডিএম এর লক্ষ্য দেশের সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য অবকাঠামোকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় দৃঢ়তা প্রদান করা। মানে এখানে কে বলছে? এবিডিএম। এবিডিএম এর ফুল ফর্মটা তোমাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, এবিডিএম কি? অজয় ভারত ডিজিটাল মিশন, আয়ুষ্মান ভারত ডিজিটাল ম্যানেজমেন্ট, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মানচিত্র। তো এবিডিএম এর ফুল ফর্ম কি? এটা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এর লক্ষ্য দেশের সমন্বিত ডিজিটাল স্বাস্থ্য অবকাঠামোকে সমর্থন করার জন্য প্রয়োজনীয়তা দৃঢ়তা প্রদান করা। ঠিক আছে, আয়ুষ্মান ভারতের কবে চালু হয়েছে? 2021 সালের সেপ্টেম্বর মাসে চালু হয়েছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। ঠিক আছে, এটি স্বাস্থ্যসেবা ডিজিটাইজেশনকে অগ্রসর করতে এবং একটি উন্মুক্ত আন্তঃপরিচালনাযোগ্য জাতীয় ডিজিটাল স্বাস্থ্য ইকোসিস্টেম প্রদান করে। ঠিক আছে, একটি স্বাস্থ্যসেবা ডিজিটাইজেশনকে অগ্রসর করতে এবং একটি উন্মুক্ত আন্তঃপরিচালনাযোগ্য জাতীয় ডিজিটাল স্বাস্থ্য ইকোসিস্টেম প্রদান করে। 3 নম্বর কি বলেছে?
নিচের মধ্যে কোনটি মৌলিক কর্তব্য নয়? নিচের মধ্যে কোনটি মৌলিক কর্তব্য নয়? আচ্ছা, আমাদের মৌলিক কর্তব্য কতগুলি আছে বলো তো? মৌলিক কর্তব্য আছে 11টি মৌলিক কর্তব্য আছে, ঠিক আছে? এগুলি ভারতের সংবিধানে কবে যোগ হয়েছিল? যোগ হয়েছিল 1976 খ্রিস্টাব্দে। 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনী আইনে, ঠিক আছে? শরণ সিং কমিটির দ্বারা যুক্ত হয়েছিল 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনী আইনেতে। তখন এটি যুক্ত হয়েছিল 10টি। তারপর 2002 সালে আরও একটি যুক্ত হয়, টোটাল 11টি হয়েছিল তখন, ঠিক আছে? তো এখানের মধ্যে কোনটি মৌলিক কর্তব্য নয়? জাতীয় স্বাধীনতা সংগ্রামের চিন্তা লালন করা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ভোট দেওয়ার কর্তব্য, ঠিক আছে? এর মধ্যে কোনটি মৌলিক কর্তব্য নয়? এটা হলো তোমার অপশান ডি। ভোট দেওয়ার যে কর্তব্য সেটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না, ঠিক আছে? বাকি তিনটে, এই জাতীয় স্বাধীনতা সংগ্রামের চিন্তা লালন করা, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, এগুলি তোমার মৌলিক কর্তব্য। আর যেটা বললাম যে ভারতীয় সংবিধান যে মৌলিক কর্তব্য কোন পার্টে আছে? 4A পার্টে আছে, 51A আর্টিকেলে, ঠিক আছে? যা মৌলিক কর্তব্যগুলি সম্পর্কিত আছে। এটি কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএসএসআর, ঠিক আছে? ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে যেটা রাশিয়া, সেটা থেকে নেওয়া হয়েছে। তো এটা ইউএসএসআর। এই দেখো এখানে ডবল S আর মৌলিক কর্তব্য 11টা। তো এইভাবে মনে রাখবে যে মৌলিক কর্তব্য ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে, আর যে মৌলিক অধিকার সেটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ঠিক আছে? আর কি বলেছে 1976 সালে শরণ সিং, এইটা বলে দিলাম, ঠিক আছে? 10টি কর্তব্য যুক্ত করা হয়েছিল, পরে একটি হয়েছিল, এগুলো বলে দিলাম একটু আগে। খাতায় নোট করে নিও এক্সট্রা ডিটেলসগুলো। পরেরটা দেখো কি বলেছে। জিয়াউদ্দিন বারানি তার উপাখ্যানের প্রথম সংস্করণ ড্যাশ সালে লিখেছিলেন? জিয়াউদ্দিন বারানি তার উপাখ্যানের প্রথম সংস্করণ ড্যাশ সালে লিখেছিলেন? 1356, 1288, 1358, 1402। কত সালে লিখেছিলেন? 1356 খ্রিস্টাব্দে লিখেছিলেন। 1356 খ্রিস্টাব্দে লিখেছিলেন, ঠিক আছে? জিয়াউদ্দিন বারানি 1356 সালে প্রথম ইতিহাস রচনা করেন, এবং 2 বছর পর দ্বিতীয় যে রচনা করেন সেটা কত খ্রিস্টাব্দে? 1358 খ্রিস্টাব্দে। এটা প্রথম সংস্করণ 1356 এবং দ্বিতীয় সংস্করণ 1358, ঠিক আছে? এটা দেখো আল বিরুনি কি লিখেছিলেন? তাহকিক ই হিন্দ লিখেছিলেন আল বিরুনি। আমির খসরু কি লিখেছিলেন? তুগলকনামা, নুহ সিফির খামসা, আয়না ইস্কেন্দারি, মিফতাহ উল ফুতুহ, ঠিক আছে? আমির খসরু এগুলো লিখেছিলেন, ঠিক আছে? ফিরোজ শাহকে লিখেছিলেন ফতোয়া আহ ই ফিরোজ শাহী। আলবিন হামিদ কুফি চচ নম, ফিরদৌসি শাহ নম, ইবন বতুতা কিতাবুল রাহেলা। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইবন বতুতা লিখেছিলেন কিতাবুল রাহেলা। তো ওই যে ইবন বতুতা তিনি মরক্কো থেকে এসেছিলেন, ঠিক আছে? মরক্কো থেকে এসেছিলেন। কার সময় এসেছিলেন বলো তো? এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময় তিনি এসেছিলেন ভারতে, এবং তার বই হলো কিতাবুল রাহেলা। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, যে ধনঞ্জয়া যশবন্ত চন্দ্রচূড়কে 2022 সালের অক্টোবরে ভারতের ড্যাশ প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে? ধনঞ্জয়া যশবন্ত চন্দ্রচূড়কে 2022 সালের অক্টোবরে ভারতের ড্যাশ প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। ড্যাশ মানে ড্যাশতম, মানে কততম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে? 30, 20, 40 না 50?
এটা 50তম। ঠিক আছে। আচ্ছা দেখো, বিচারপতি সব্যসাচী মুখার্জি ছিলেন ভারতের 20তম প্রধান বিচারপতি। এই 20তম বিচারপতি ছিলেন কে? সব্যসাচী মুখার্জি। আর 30তম প্রধান বিচারপতি ছিলেন কে? ছিলেন শ্যাম পিরোজ ভারুচা। শ্যাম পিরোজ ভারুচা ছিলেন ভারতের 30তম প্রধান বিচারপতি। আর 40তম কে ছিলেন? 40তম ছিলেন বিচারপতি পালানিস্বামী সদাশিবম। পালানিস্বামী সদাশিবম ছিলেন ভারতের 40তম। 49তম ছিলেন উমেশ ললিত। উমেশ ললিত ছিলেন 49তম। আর 48তম নুথালাপতি ভেঙ্কটরমণা। ছিলেন 48তম। আর 50তম যশবন্ত চন্দ্রচূড়। ঠিক আছে। পরে প্রশ্নটা দেখো কি বলেছে, যে কেন্দ্রীয় সরকার 2022 সালের আগস্টে ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রেড এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কাকে নির্বাচিত করেছে? কোশ্চেনটা কি বলেছে, কেন্দ্রীয় সরকার 2022 সালের আগস্টে ন্যাশনাল ইন্টেলিজেন্সি গ্রেড NAT গ্রেড এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কাকে নিয়োগ করেছে? পীযূষ গোয়েল। ঠিক আছে, পীযূষ গোয়েল বা পীযূষ গোয়েলকে নির্বাচন করেছে। দেখো, পীযূষ গোয়েল একজন নাগাল্যান্ড ক্যাডারের একজন IAS অফিসার। আশিস গুপ্তকে ভারতীয় পুলিশ সার্ভিসের একজন অফিসার, একজন IPS অফিসার। ঠিক আছে। আর সত্য লোল্লা হলেন 1991 ব্যাচের একজন রাজস্ব পরিষেবা অফিসার। ঠিক আছে, সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড কাস্টমস অফিসার। আর রঘুরমন হলো 2016 থেকে 2022 সাল পর্যন্ত ন্যাশনাল ইন্টেলিজেন্স মানে এর প্রতিষ্ঠাতা ছিলেন। এই যে ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন রঘুরমন, সিও ছিলেন। পরের প্রশ্নটা দেখো কি বলেছে, রামনবমীর উৎসব পালিত হয় হিন্দু মাসের ড্যাশ। ঠিক আছে, রামনবমীর উৎসব পালিত হয় হিন্দু মাসের ড্যাশ, মানে কোন হিন্দু মাসে পালিত হয় রামনবমী উৎসব? কার্তিক, ফাল্গুন, চৈত্র নাকি আশ্বিন পালিত হয়? তাহলে কবে বলো তো? চৈত্র মাসে পালিত হয় রামনবমী, পালিত হয় চৈত্র মাসে। বলেছে রামনবমী হলো একটি হিন্দু উৎসব যা হিন্দু ধর্মের অন্যতম শ্রদ্ধেয় দেবতা ভগবান রামের জন্ম উদযাপন করে। এটি হিন্দু মাসের চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী দিনে পড়ে। এটি কবে পড়ে? হিন্দু মাসের চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী দিনে। পরে প্রশ্নটা দেখো কি বলেছে, পলাশির যুদ্ধ ড্যাশ খ্রিস্টাব্দে সংঘটিত হয়? পলাশির যুদ্ধ ড্যাশ খ্রিস্টাব্দে সংঘটিত হয়? পলাশির যুদ্ধ তোমরা অনেকেই জানো, 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, পলাশির যুদ্ধ কার মধ্যে হয়েছিল? বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভের ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানিদের বিরুদ্ধে যুদ্ধ হয়। ঠিক আছে, সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে তোমার পলাশির যুদ্ধ হয়েছিল। সিরাজ 146 জন ব্রিটিশ বন্দীকে কলকাতায় একটি ছোট্ট আস্তানায় বন্দি করেন এবং তাদের মধ্যে 123 জন শ্বাসরোধে মারা গেছেন। এটি কুখ্যাত ব্ল্যাক হোল নামে পরিচিত। তো এটা মনে রাখবে যে কুখ্যাত যে ব্ল্যাক হোল। ঠিক আছে, এটা কেন? উনি তোমার সিরাজ যে 146 জন ব্রিটিশকে বন্দি করে রেখেছিল একটি ছোট্ট আস্তানায়, তার মধ্যে শ্বাসরোধে 23 জন মারা গেছে, 123 জন মারা গিয়েছিল, আর 23 জন মোটে বেঁচে ছিল। ঠিক আছে, তো এই যে 123 জন মারা গেছিলো এটি ব্ল্যাক হোল নামে পরিচিত। আচ্ছা, আর কোন যুদ্ধ কবে হয়েছিল একটু দেখে নিই। তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 খ্রিস্টাব্দে। কার মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরি। এটা জয়ী হয়েছিল পৃথ্বীরাজ চৌহান। ঠিক আছে,
এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে হয়েছিল পৃথ্বীরাজ চৌহান এবং মঈনুদ্দিন ঘড়ির মধ্যে। এরাই কিন্তু মোহাম্মদ ঘড়ি জিতে গিয়েছিল এবং পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করেছিল। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদি ও বাবরের মধ্যে হয়েছিল। খানুয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে বাবর এবং রানা সাঙ্গা। চৌসার যুদ্ধ হয়েছিল 1539 খ্রিস্টাব্দে শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556। আচ্ছা, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556। ঠিক আছে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761। আচ্ছা, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার হয়েছিল? শেরশাহ, হুমায়ুন, আকবর ও হিমুয়ের মধ্যে হয়েছিল। তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে দক্ষিণাত্যের 4 মুসলিম শাসক এবং বিজয়নগরের রাম রাজার মধ্যে। হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে রানা প্রতাপ এবং আকবরের মধ্যে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে আহমদ শাহ আবদালি ও মারাঠা মুসলিম, ঠিক আছে, ও মারাঠাদের মধ্যে। আর বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে মুসলিম ও ব্রিটিশদের যৌথ বাহিনীর সাথে। ঠিক আছে, এগুলো একটু নোট করে রাখবে। তাহলে এক জায়গায় কোন যুদ্ধ কত সালে সব থেকে যাবে, যখন পড়বে পড়তে সুবিধা হবে। যখন যেটা ভুলে যাবে একবার চট করে খাতাটা খুলে দেখে নেবে, ব্যাস। পরে প্রশ্নটা দেখো কী বলেছে। ভারতীয় সংবিধানে নিচে কোন ধারাটি ভারতের অ্যাটর্নি জেনারেলের সাথে সম্পর্কিত? ঠিক আছে, অ্যাটর্নি জেনারেলের তোমার যে কাজ সেটা কি? অ্যাটর্নি জেনারেলের কাজ হলো আইনি সম্পর্কে ভারত সরকারকে পরামর্শ দেওয়া। ঠিক আছে, আইনি বিষয়ে ভারত সরকারকে পরামর্শ দেওয়া হলো অ্যাটর্নি জেনারেলের কাজ। তাই এটি ভারতীয় সংবিধানে কোন ধারায় আছে? ধারা 76, ধারা 297A, ধারা 243ZE, নাকি ধারা 243I? তো এটা আছে তোমার ধারা 76-এ আছে। ঠিক আছে, আর্টিকেল 76-এ আছে তোমার অ্যাটর্নি জেনারেল। এইটা বলে দিলাম যে তিনি ভারত সরকারকে ন্যায় ব্যবস্থা প্রদান করেন, আইনত হিসেবে প্রতিষ্ঠিত করেন। ঠিক আছে, পরে পড়ুন। দেখো বলেছে নারকেলের তুষ ড্যাশ টিস্যু দিয়ে তৈরি হয়। নারকেলের তুষ ড্যাশ টিস্যু দিয়ে তৈরি হয়। স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, জাইলেম নাকি প্যারেনকাইমা? কী দিয়ে তৈরি হয় নারকেলের তুষ? এটা তৈরি হয় স্ক্লেরেনকাইমা দিয়ে। ঠিক আছে, স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি হয় নারকেলের তুষ। আর দেখো কী বলেছে, 2 ধরনের উদ্ভিদ টিস্যু হলো স্থায়ী এবং মেরিস্টেমেটিক টিস্যু। ঠিক আছে, তাহলে উদ্ভিদ টিস্যু 2 ধরনের, স্থায়ী এবং মেরিস্টেমেটিক টিস্যু। আর স্থায়ী টিস্যু আবার 2 রকমের, সেটা হলো সরল স্থায়ী টিস্যু এবং জটিল স্থায়ী টিস্যু। ঠিক আছে, সরল স্থায়ী টিস্যুগুলি কী কী? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই 3টে হলো এই যে প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা এবং কোলেনকাইমা, এই 3টে হলো সরল স্থায়ী টিস্যু। আর জটিল স্থায়ী টিস্যু সেগুলো কী কী? জাইলেম এবং ফ্লোয়েম। ঠিক আছে, জাইলেম এবং ফ্লোয়েম হলো জটিল স্থায়ী টিস্যু। পরে প্রশ্নটা দেখো কী বলেছে। ড্যাশ হলো একটি বাণিজ্য নীতি যা আমদানি বা রপ্তানি সীমাবদ্ধ করে না। ড্যাশ হলো একটি বাণিজ্য নীতি যা আমদানি বা রপ্তানি সীমাবদ্ধ করে না। এটা কি? মুক্ত বাণিজ্য। প্রশ্নটা দেখেই বোঝা যাচ্ছে যে সীমাবদ্ধ করে না মানে কি, সেটা মুক্ত, মুক্ত বাণিজ্য। পরে প্রশ্নটা দেখো কী বলেছে। পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম রূপান্তরকামী কে? পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম রূপান্তরকামী কে? কার্তিকচন্দ্র রথ, শান্তি দেবী, নর্তকী নটরাজ নাকি রমামূর্তি? তো এটা হলো নর্তকী নটরাজ হলেন পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম রূপান্তরকামী। আচ্ছা,
নর্তকী নটরাজ বিখ্যাত কেন বলো তো? নর্তকী নটরাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী। তিনি ভারতনাট্যম নৃত্যকলায় দক্ষিণ। তিনি ভারতনাট্যমের জন্য পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন প্রথম লোকান্তরকামী হিসাবে। ঠিক আছে, তিনি মাদুরাইয়ের নিকটবর্তী অনুপ্পানাদির তামিলনাড়ু গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি প্রথম রূপান্তরকামী ব্যক্তি যিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি SNA পুরস্কার এবং তামিলনাড়ুর রাষ্ট্রীয় পুরস্কার কালাইমামানি দ্বারাও সম্মানিত। তাহলে তামিলনাড়ুর রাষ্ট্রীয় পুরস্কার কি? কালাইমামানি। ঠিক আছে, তাহলে পদ্মশ্রী সম্মানে ভূষিত প্রথম রূপান্তরকামী হলেন নর্তকী নটরাজ, যিনি ভারতনাট্যম নৃত্যকলায় দীক্ষিত। পরেরটা দেখো, কোন দেশ এশিয়ান গেমস 2018 আয়োজক ছিল? কোন দেশ এশিয়ান গেমস 2018 আয়োজক ছিল? সিঙ্গাপুর, ভারত, ইন্দোনেশিয়া নাকি চীন? এটা হবে ইন্দোনেশিয়া 2018 এশিয়ান গেমস আয়োজন করেছিল। এশিয়ান গেমস প্রথম কবে হয়েছিল বলো তো? প্রথম হয়েছিল তোমার দিল্লি, ভারতের দিল্লিতে হয়েছিল প্রথম 1951 সালে। ঠিক আছে, 1951 সালে দিল্লিতে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল। আর একবার অনুষ্ঠিত হয়েছিল ভারতের দিল্লিতে, সেটা হলো 1982 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার হয়েছিল। আর কি বলেছে 2026 সালে এশিয়ান গেমস আর 2022 সালে এশিয়ান গেমস আয়োজন করেছিল চীন করেছিল 2022 সালে, এবং 2026 সালে করবে কে? জাপানের আইচি প্রিফেকচার এবং নাগোয়া শহর যৌথভাবে আয়োজন করবে। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো কি বলেছে। ব্যাংকের ব্যাংকার হিসাবে ড্যাশ শেষ অবলম্বনের ঋণদাতা হিসাবেও কাজ করে। ব্যাংকের ব্যাংকার হিসাবে ড্যাশ শেষ অবলম্বনের ঋণদাতা হিসাবেও কাজ করে। ঠিক, ভারতের জাতীয়করণ ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। তো এটা হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা RBI। ঠিক আছে, বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 সালের শর্তাবলী মেরে 1 এপ্রিল 1935 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1935 সালে। ঠিক আছে, 1937 সালে এটি মুম্বাই স্থানান্তরিত হয়। ঠিক আছে, আর 1949 সালে এর জাতীয়করণ করা হয়। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। 2000 সালের কোন বছরে ভারত তার শেষ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? 2000 সালের কোন বছরে ভারত তার শেষ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল? এটা 2011 সালে, অনেকেই জানো। 2011 সালে ভারত বিশ্বকাপ জিতেছিল শেষবার, ওয়ানডে বিশ্বকাপ। ঠিক আছে, আর ভারত ও শ্রীলঙ্কার ভারতের মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ খেলায় মুখোমুখি হয়েছিল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। এই সংস্করণে সর্বোচ্চ রান করেছিলেন তিলকরত্নে দিলশান করেছিলেন সবচেয়ে বেশি রান, এবং সবচেয়ে বেশি উইকেট কারা নিয়েছিলেন? সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন জাহির খান এবং শাহিদ আফ্রিদি যৌথভাবে। এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন যুবরাজ সিং ছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। আর ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি করেছিলেন ফাইনালে 91 রান করেছিলেন, এবং ফাইনালে সর্বোচ্চ রান করেছিলেন ভারতের হয়ে গৌতম গম্ভীর। কত রান করেছিলেন? তিনি 97 রান করেছিলেন। ঠিক আছে, পরে প্রশ্নটা দেখো কী বলেছে। যে রাসায়নিক বিক্রিয়ায় ড্যাশ যোগ হয় বা ড্যাশ অপসারণ করা হয় তাকে বিজারণ বলে। তাহলে বিজারণের ক্ষেত্রে কি হয়? বিজারণের ক্ষেত্রে হাইড্রোজেন যোগ হয় বা অক্সিজেনের অপসারণ হয়, তাকে বিজারণ বলে। ঠিক আছে, যে রাসায়নিক প্রক্রিয়ায়
হাইড্রোজেন যোগ হয় বা অক্সিজেন অপসারণ হয় তাকে বিজারণ বলে। ঠিক আছে, তাকে তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্নটা দেখো কী বলেছ। নিম্নলিখিত ধরনের শিল্পগুলিকে তাদের উদাহরণের সাথে মেলান। তাহলে কি হবে? কৃষিভিত্তিক শিল্প কি হবে? কৃষিভিত্তিক শিল্প হলো সিল্ক ও টেক্সটাইল শিল্প হলো কৃষিভিত্তিক। ঠিক আছে, সরকারি খাতের শিল্পকে তোমার এই ভেল এবং সেল, এটা হলো সরকারি খাতের শিল্প। বেসরকারি খাতের শিল্প কি? বেসরকারি খাতের শিল্প হলো হোটেল এবং রেস্তোরাঁ, এবং খনিজ ভিত্তিক শিল্প হলো লৌহ ইস্পাত। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এর সাথে 3, এর সাথে 3 কোনটা আছে? এটা অপশান ডি। তাহলে অপশান ডি হয়ে যাবে তোমার সঠিক উত্তর। এর সাথে 3 আর একটাতেও নেই, তার মানে এটাই তোমার হয়ে যাবে, বাকিগুলো আর দেখতে হবে না। পরের প্রশ্নটা দেখো কী বলেছে। ভূমিকম্পের সময় কম্পন পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ভূমিকম্পের সময় কম্পন পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? এটি ব্যবহার করা হয় কি বলছে? মার্কারি স্কেল, সিসমোগ্রাফ, হাইগ্রোমিটার নাকি রিক্টার স্কেল? তাহলে সিসমোগ্রাফ ব্যবহার করা হয় কম্পন ব্যবহার করতে। ঠিক আছে, কম্পন পরিমাপ জানতে সিসমোগ্রাফ ব্যবহার করা হয়। সিসমোগ্রাফ কী কী নির্ধারণ করতে পারে? ভূমিকম্পের অবস্থান, ভূমিকম্পের গভীরতা এবং ভূমিকম্পের মাত্রা, এই 3টে জিনিসই তোমার কী করতে, কোন যন্ত্র সাহায্য করতে পারে? সিসমোগ্রাফের সাহায্যে এই 3টে জানা যেতে পারে। ঠিক আছে, তো এখানে কী বলেছে? মার্কারি স্কেল। মার্কারি স্কেল মানে কি? তোমার এটা হচ্ছে থার্মোমিটারের যে পরিমাপ, সেটার জন্য মার্কারি স্কেল বলে। ঠিক আছে, মানে যেটা দেখবে পারদা যে ওঠানামা করে থার্মোমিটারে, তো সেটায় যে স্কেল থাকে সেটাকে মার্কারি স্কেল বলে। হাইগ্রোমিটার কি? হাইগ্রোমিটার তোমার বায়ুর আর্দ্রতা বা জলীয় বাষ্প যে পরিমাপ করার যন্ত্রকে বলা হয় হাইগ্রোমিটার। ঠিক আছে, আর রিক্টার স্কেল ভূমিকম্পের মাত্রা বা তীব্রতা মাপতে রিক্টার স্কেল ব্যবহার করা হয়, মাত্রা বা তীব্রতা মাপতে। ঠিক আছে, কিন্তু এটা দেখো কি বলেছে তোমার, ভূমিকম্পের তোমার কম্পন পরিমাপ করতে। ঠিক আছে, কিন্তু এটা মাত্রা মাপতে তোমার রিক্টার স্কেল, আর কম্পন পরিমাপ করতে সিসমোগ্রাফ। পরে প্রশ্নটা দেখো কী বলেছে, যে 2011 সালের আদমশুমারির স্লোগান কী ছিল? 2011 সালের আদমশুমারির স্লোগান কী ছিল? এটি ছিল আমাদের আদমশুমারি আমাদের ভবিষ্যৎ। এটি ছিল 2011 সালের আদমশুমারির স্লোগান। ঠিক আছে, কী বলছে? 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার ছিল 74%। 2011 সালে জনঘনতার ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে 382 জন। 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের লিঙ্গ অনুপাত হলো 943 জন, এবং 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের শিশু লিঙ্গ অনুপাত হলো 918। ঠিক আছে, এবং সবচেয়ে শিক্ষিত রাজ্য ছিল কেরালা, সবথেকে কম শিক্ষিত রাজ্য ছিল বিহার, সবথেকে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য ছিল উত্তরপ্রদেশ, সবথেকে কম জনসংখ্যাযুক্ত রাজ্য ছিল সিকিম। ঠিক আছে, পরের প্রশ্নটা দেখো, হচ্ছে শেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল ড্যাশ সালে? চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল ড্যাশ সালে? কত সালে শুরু হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা? 1969, 1966, 1962 নাকি 1973? চতুর্থ পঞ্চবার্ষিকী শুরু হয়েছিল 1969 সালে। ঠিক আছে, 1969 সালে শুরু হয়েছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আর তাহলে আমরা তাহলে দেখে নিই, তাহলে সব যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো ছিল সেগুলো কবে কবে হয়েছিল। চতুর্থ পঞ্চবার্ষিকী, আচ্ছা এটি আগে দেখে নিই। এটি শুরু হয়েছিল 1969 সালে এবং শেষ হয়েছিল 1974 সালে। ঠিক আছে, গ্যাডলিক সূত্রটি চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার ভিত্তি হিসেবে কাজ করেছিল। সেই চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনার ভিত্তি হিসেবে কোন সূত্র কাজ করেছিল? গ্যাডগিল। ঠিক আছে, এটি কৃষি, শিল্প এবং অবকাঠামোর উন্নয়নের উপরেও দৃষ্টি নিবদ্ধ করেছিল।
ঠিক আছে। তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু কবে হয়েছিল? 1951 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এবং টানা চলেছিল তোমার কত পর্যন্ত? 2017 পর্যন্ত চলেছিল, ঠিক আছে। তারপরে তোমার 2014 সালে পরিকল্পনা কমিশন তুলে দিয়ে ভারত সরকার আনে নীতি আয়োগ, ঠিক আছে। নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নীতি আয়োগের ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে। আর তোমার যে পঞ্চবার্ষিক কল্পনা তা যে 1951 থেকে শুরু হয়েছিল, প্রতিটা একবার দেখে নিই। 1951 থেকে কত পর্যন্ত হয়েছিল? 1956। তারপরে হয়েছিল 56 থেকে 61, ঠিক আছে। তারপরে 61 থেকে 66। তারপরে মাঝে 2 বছর তোমার প্ল্যানিং হলিডে ছিল, ঠিক আছে। মাঝে 2 বছর প্ল্যানিং হলিডে ছিল, 3 বছর প্ল্যানিং হলিডে ছিল। তারপরে 66 পর শুরু হয়েছিল 69 থেকে 74, এই চতুর্থ, সেটা বললাম 69 থেকে 74 পর্যন্ত। তারপরে যেটা হয়েছিল 74 থেকে 79, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তারপরে হয়েছিল, এটা 74 থেকে 78, 5 বছর হয়েছিল, ঠিক আছে। তারপরে হয়েছিল তোমার যে 78 থেকে তোমার 83 পর্যন্ত, 78 থেকে 80 পর্যন্ত তোমার যে হয়েছিল রোলিং প্ল্যান, মানে 2 বছরের রোলিং প্ল্যান ছিল এখানে। তারপরে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল কত? 80 থেকে 85 ছিল ষষ্ঠ। পরে সপ্তম ছিল 85 থেকে 90 ছিল সপ্তম। তারপরে তোমার 91, 92, এই দুটো তোমার বার্ষিক পরিকল্পনা ছিল 1 বছর করে, ঠিক আছে। তারপরে 92 থেকে শুরু হয়েছিল, ঠিক আছে। 92 থেকে অষ্টম শুরু হয়েছিল, 92 থেকে 97, তারপরে 97 থেকে 2002, 97 থেকে 2002 নবম, এবং দশম হয়েছিল 2002 থেকে 2007, 2002 থেকে 2007 পর্যন্ত হয়েছিল দশম, এবং 7 থেকে 12 হয়েছিল একাদশ, এবং 12 থেকে 17 দ্বাদশ, এবং এটা শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, ঠিক আছে। তো এটা ছিল আমাদের শেষ প্রশ্ন, এবং আমাদের 20টা প্রশ্ন আজকে করলাম এখানে। আবার কালকে আমি 20টা প্রশ্ন নিয়ে আসবো। আমার কাজের চাপ ছিল বলে আমি মাঝে 2 দিন দিতে পারিনি প্রশ্ন, তো আমি রেডি করে রেখেছি সব। আশা করছি এবার সব পরপরই দিতে পারবো। তো আজকে তাহলে এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।